বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আমরা রয়েছি এই মুহূর্তে কেমিস্ট্রি ক্লাসে। কিছুটা ক্লাস হয়েছে, আমি আবারও সরাসরি স্যারের ক্লাসে চলে যাব। স্যার যেখানে থেমেছিলেন। ওকে। তো আমরা স্পিড নিয়ে বলছিলাম। স্পিডটা হচ্ছে গামার স্পিড এবং আলোর গতিবেগ সেম হয়। গামা অ্যান্ড লাইট হ্যাজ দ্য সেম স্পিড। গামা, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে আলফা। তাহলে দেখো, যার স্পিড যত বেশি হবে কোনো জিনিসকে ভেদ করে যাওয়ার ক্ষমতা তার তত বেশি হবে। তাহলে আমাকে যদি এখন বলা হয় পেনিট্রেটিং পাওয়ারের অর্ডারটা কী হবে? পেনিট্রেটিং পাওয়ার, তাহলে যার স্পিড যত বেশি সে অন্যকে ভেদ করে যেতে পারে তত বেশি। তাহলে পেনিট্রেশনটা কার সব থেকে বেশি হবে? গামা, দেন হচ্ছে বিটা, দেন হচ্ছে আলফা। নেক্সট যদি আমাকে বলা হয় আয়োনাইজেশন প্রপার্টি, দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পাশে একটা স্টার দিয়ে রাখবে। আয়োনাইজেশন প্রপার্টি, কার অন্যকে আয়োনাইজ করার ধর্ম সব থেকে বেশি? দেখো, এই ব্যাপারটা তোমরাই বিচার করতে পারবে, আমি জাস্ট একটু ধরিয়ে দিই, কারণ আমরা অ্যাটমিক স্ট্রাকচার যখন করেছি আশা রাখবো তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, আলফাকে আমরা বলি হচ্ছে ডাই পজিটিভ। কেন স্যার ডাই পজিটিভ বলেন? আলফাকে আমরা বলি হচ্ছে ডাই পজিটিভ। কেন বলেন ডাই পজিটিভ? তার কারণ একদম প্রথমে এসেই আমি বলেছিলাম আলফা ইজ ইকুইভ্যালেন্ট টু 2 প্রোটন অ্যান্ড 2 নিউট্রন। ঠিক? তাহলে 2 প্রোটন যখন বলেছিলাম, তুমি বলো প্রোটনের চার্জ কি? আমরা ফার্স্ট অ্যাটমিক স্ট্রাকচার পড়ে এসেছিলাম, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে একটা প্রোটন যদি একটা পজিটিভ চার্জ শো করে, দুটো প্রোটন দুটো পজিটিভ চার্জ শো করবে, তাই বলছি ডাই পজিটিভ। আর নিউট্রন আমরা প্রত্যেকেই জানি চার্জলেস, কোনো নিস্তরিত বলা হয়। তাহলে আলটিমেটলি দুটো থাকুক তিনটে থাকুক আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে যেহেতু আলফার মধ্যে দুটো প্রোটনের দুটো প্লাস চার্জ পাচ্ছি, তাহলে ইন দ্যাট টাইম আমরা আলফাকে বলছি ডাই পজিটিভ। এখন এই আলফা ডাই পজিটিভ হওয়ার জন্য, প্লাস ক্যারেক্টার বা পজিটিভ চার্জ ক্যারেক্টারটা বেশি হওয়ার জন্য ও চাইবে অন্যের থেকে ইলেকট্রনটাকে নিজের কাছে টেনে আনা, কারণ পজিটিভের নেগেটিভের প্রতি একটা ফিলিংস থাকে। তাহলে এই পজিটিভ যেহেতু দুটো আছে, তাহলে ও চাইবে অন্য একটি অ্যাটমের ইলেকট্রনকে নিজের দিকে টেনে আনা। যেই ও নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে আনবে, ওই অ্যাটমটার তো ইলেকট্রনের ঘাটতি দেখা গেল, ইলেকট্রনটা ছেড়ে দিতে হয়েছে বাধ্য হয়ে। তাহলে যখন ওই ইলেকট্রনটা ছেড়ে দিল, আমরা পড়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসে, কেমিক্যাল বন্ডিংয়ের ক্লাসে, তোমাদের আয়ন কারতে গিয়ে বলেছিলাম যে যখন কেউ ইলেকট্রনকে ছেড়ে দেয় আলটিমেটলি সে তখন ক্যাটায়নে পরিণত হয়। তাহলে এই যে আয়ন কথা বলছি, ক্যাটায়ন আয়ন, তাহলে এই যে আয়নাইজিং প্রপার্টি, এটা কে সব থেকে বেশি শো করে? আলফা। কারণ আলফা অন্যের ইলেকট্রনকে নিজের কাছে ক্যাপচার করে তাকে আয়নে পরিণত করতে সাহায্য করে। তাহলে সেই জন্য আয়নাইজিং প্রপার্টি কার সব থেকে বেশি? অবভিয়াসলি আলফা, দেন হচ্ছে বিটা, দেন হচ্ছে গামা। প্রথমে আলফা, তারপর বিটা, তারপর হচ্ছে গামা। এবং আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ড, অর ইউ ক্যান সে ম্যাগনেটিক ফিল্ড। সেম আমরা পাই ইলেকট্রিক্যাল ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, যেখানে আলটিমেটলি বিটা, দেন আলফা, দেন হচ্ছে গামা। মেনলি গামার এখানে সেরকম কোনো ভূমিকা নেই, যেহেতু গামার কোনো চার্জ নেই, তাই ইলেকট্রিক্যাল ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডে শুধুমাত্র আলফা এবং বিটাই কিন্তু ভূমিকা পালন করে। গামার সেইভাবে সেখানে কোনো রকম ভূমিকা থাকে না, জাস্ট বিটা এবং আলফাই এই ইলেকট্রিক্যাল ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডে রেসপন্স করে। তাহলে এই যে অর্ডারগুলো আমরা পরপর পেলাম, এইগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ আমরা পরীক্ষায় প্রচুরবার পেয়েছি এই টপিকটা, আমরা পরীক্ষায় প্রচুরবার পেয়েছি এইটা, আমরা পরীক্ষায় প্রচুরবার পেয়েছি এইটা। এই পরপর তিনটে কিন্তু পরীক্ষায় আমরা প্রচুর পেয়েছি, বিশেষ করে পিএসসিতে তার বেশি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি। যে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সেম স্পিড উইথ লাইট, কার গতিবেগ আলোর গতিবেগের সমান? তাহলে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি। পরীক্ষায় জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট পেনিট্রেশন পাওয়ার, কার পেনিট্রেশন পাওয়ার সব থেকে বেশি? আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি। Which of the following has the highest ionizing property, কার আয়োনাইজিং প্রপার্টি সব থেকে বেশি? আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এসএসসি বা পিএসসিতে আমরা পাই, এবং আমি বারবার বলছি যদি আমরা ইউপিএসসি প্রিপারেশন নিই, আইএস আইপিএস এর পরীক্ষা যদি দিই, তাহলে কিন্তু ডাইরেক্ট অর্ডারগুলো তোমাকে জিজ্ঞেস করে যে which one of the following is the correct order of penetration power of alpha beta gamma, বা which of the following is the ionizing property order, বলে এরকম পরপর অর্ডারগুলো কিন্তু দিয়ে দেয়। সেই অর্ডারগুলো কিন্তু তখন তোমাকে কারেক্ট অর্ডারটা মাথায় রাখতে হবে। তাহলে দ্যাট অল দ্য প্রপার্টিস অফ আলফা বিটা গামা। ওকে, এবার এখান থেকে আমি গামা সম্পর্কে দু একটা ইনফরমেশন আমি তোমাদের বলবো, তোমরা খাতায় নোট ডাউন করবে। দেখো, গামা সম্পর্কে স্পেশালি করে আলাদা করে ইনফরমেশন কেন দিচ্ছি, কারণ এখান থেকে পরীক্ষায় কিন্তু কয়েকটা কোশ্চেন আমরা পেয়েছি। আমরা প্রথমেই বলেছি গামাকে আমরা রিপ্রেজেন্ট করেছি জিরো গামা জিরোর দ্বারা, এবং এই গামা কখন জেনারেট করছে? ওই যে নিউট্রন প্রোটনে কনভার্ট হচ্ছে এবং প্রোটন নিউট্রনে কনভার্ট হচ্ছে, তার ফলে আমরা কি পেয়েছিলাম? বিটা অ্যান্ড পজিট্রন, ইলেকট্রন এবং প্রোটন, সেই ইলেকট্রন এবং প্রোটন একসঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করছে এই গামা, জিরো গামা জিরো। তো এই গামা থেকে আমরা কি কি ইনফরমেশন পাই? নাম্বার ওয়ান, প্রথমেই জিজ্ঞেস করে গামাকে ডিসকভার করেছে, তাহলে আমরা মনে রাখবো গামা ওয়াজ
ডিসকভার্ড বাই পি ভিলিয়ার্ড। পুরো কথা পল ভিলিয়ার্ড। গামাকে যিনি ডিসকভার করলেন লোকটির নাম হচ্ছে পি ভিলিয়ার্ড বা পল ভিলিয়ার্ড বলা হয়। 2 নম্বর ইনফরমেশন আমরা মনে রাখবো, গামা হ্যাজ নো পার্টিকেল ক্যারেক্টার। গামা হ্যাজ নো পার্টিকেল ক্যারেক্টার। তোমরা প্রত্যেকেই জানো এই 2020 জানুয়ারি মাসে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা হয়েছিল, আইডিওর পরীক্ষা। আইডিওর পরীক্ষায় এই কোশ্চেনটা দিয়েছে, গামা হ্যাজ নো পার্টিকেল ক্যারেক্টার। জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নো পার্টিকেল ক্যারেক্টার, কোনটার মধ্যে কোনো পার্টিকেল ক্যারেক্টার নেই। অপশনগুলো সাজিয়ে দিয়েছিল। তো গামাকে কেন আমরা পার্টিকেল বলি না? আমরা কণা তাকেই বলবো, আমরা পার্টিকেল তাকেই বলবো যার একটা নির্দিষ্ট মাস আছে এবং চার্জ আছে। উইদাউট মাস, উইদাউট চার্জ আমরা কিন্তু কাউকে পার্টিকেল বলতে পারি না। এই যে আমি বা তুমি, এরা কি পার্টিকেল? কখনোই না। আমাদের শুধু মাস আছে, আমাদের কিন্তু কোনো চার্জ নেই। তাহলে যেহেতু আমাদের কোনো চার্জ নেই, তাহলে আমরা কিন্তু কখনোই পার্টিকেল নয়। ঠিক, তাহলে যাদের মাস এবং চার্জ আমরা পাবো তাদেরকেই আমরা পার্টিকেল বলবো। তাহলে গামাকে যখন পার্টিকেল বলছি না, তাহলে আমি নো ডাউট এখান থেকে বুঝতে পারছি ইট হ্যাজ নো মাস, নো চার্জ। ইট হ্যাজ নো মাস, নো চার্জ। পরীক্ষার কম্পিটিশন যেভাবে বাড়ছে দিন দিন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কোশ্চেনটা এইভাবে পাই যে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নো মাস, নো চার্জ। কোনটার কোনো মাসও নেই, চার্জও নেই। তাহলে অবশ্যই আমরা সেখানে অ্যান্সারটা করব গামা, যেহেতু গামাকে আলটিমেটলি আমরা পার্টিকেল বলছি না। নেক্সট পয়েন্টে আমরা পাচ্ছি গামা ইজ কল্ড দ্য সেকেন্ডারি এমিশন। গামা ইজ কল্ড দ্য সেকেন্ডারি এমিশন। এই পয়েন্টটা আমি একটু বাদে তোমাদের ব্যাখ্যাটা দেবো যে গামাকে কেন আমরা দ্বিতীয় শ্রেণীর বিভাজন বলছি। জাস্ট পয়েন্টটা এখন একটু মনে রাখো, আমি একটু বাদে যখন রিলেশনশিপগুলো করাবো সেই জায়গায় এসে আলোচনা করব যে গামাকে কেন আমরা সেকেন্ডারি এমিশন বলে থাকি। নেক্সট আমরা এখান থেকে পড়ব গামা ইজ ইউজড ফর রেডিওথেরাপি। গামা ইজ ইউজড ফর রেডিওথেরাপি। এটার পাশে তুমি স্টার মার্ক দিয়ে রাখবে, পরীক্ষায় এই কোশ্চেনটা সব থেকে বেশি এসছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ফর রেডিওথেরাপি। এই যে ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি যেগুলো হয়, সেগুলো আলটিমেটলি কিন্তু এই গামা রেডিয়েশন দিয়ে করা হয়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা একটু আগেই দেখলাম গামার স্পিড বেশি, গামার পেনিট্রেশন পাওয়ারটা বেশি। তাই আমাদের যখন ক্যান্সার বা এই ধরনের কোনো রোগ হয়, আমাদের তো ফুল বডির কোষগুলো এফেক্টেড হয় না, পার্টিকুলার একটা কোষ নষ্ট হয়। তো আইডেন্টিফিকেশন করে সেই কোষটাকে পুড়িয়ে দেওয়া হয়। সেই জন্য সেখানে হাই রেডিয়েশনের এই গামাকে পাঠানো হয়। যেহেতু স্পিড এবং পেনিট্রেশন পাওয়ার বেশি, তাই পার্টিকুলার ওই সেলটাকেই সে পুড়িয়ে দিয়ে বেরিয়ে চলে যায়, অন্যান্য নেইবারিং সেলগুলোকে কোনো রকমভাবে হ্যাম্পার করে না। তো সেই জন্য আমরা গামা রেডিয়েশনটাকে ইউজ করি এই রেডিওথেরাপির পারপাসে। নেক্সট আমরা এখান থেকে মনে রাখবো আরেকটা পয়েন্ট, যেহেতু গামা আলটিমেটলি এই আমাদের শরীরের ভিতরে পুরোপুরিভাবে প্রবেশ করতে পারে, তাই গামা ইজ রেসপন্সিবল ফর সেল মিউটেশন। আমাদের সেল মিউটেশনের জন্য আলটিমেটলি গামা কিন্তু রেসপন্সিবল। গামা ইজ রেসপন্সিবল ফর দ্য সেল মিউটেশন। এবং লাস্ট গামা সম্পর্কে যে ইনফরমেশনটা আমি তোমাদের দেবো, দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গামা ইজ ইউজড to sterilize. Gamma is used to sterilize the medical instrument. গামা ইজ ইউজ টু স্টেরিলাইজ দ্য মেডিকেল ইনস্ট্রুমেন্ট। সবাই ইএনটির ডাক্তারের কাছে যাও তোমরা, তো ইএনটির ডাক্তারের কাছে গেলে পরে আমরা সেখানে দেখেছি তারা একটা চামচ বা এইসব দিয়ে আমাদের গলা টলাগুলো পরীক্ষা করে দেখবে পাশেই একটা কন্টেনার আছে, এই কন্টেনারটার মধ্যে রেখে দেয়। আবার পরে যখন আরেকজন পেশেন্ট যায়, সেখান থেকে সেই কন্টেনার থেকে চামচ বা ওই জিনিসটা নিয়ে তারা আবার পরীক্ষা করে। বা ওটিতে অপারেশন থিয়েটারে যে সমস্ত ছুরি কাঁচি এগুলো ব্যবহার করা হয়, সেগুলো অপারেশন করার পর দেখবে একটা দিন একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেয়, পরের দিন সেটাকে ভালো করে স্টেরিলাইজ করে ওয়াশ করে তারপর র্যাকে তোলা হয়। তাহলে এই যে মেটাল বডি বা ধাতব বডি যাই হোক না কেন, সেটাকে স্টেরিলাইজ করার জন্য, জীবাণুমুক্ত করার জন্য আমরা এই গামা রেডিয়েশনটাকে ইউজ করে থাকি। চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার সব থেকে বেশি। যে কোনো মেটাল বডিকে স্টেরিলাইজ করার জন্য আমরা এই গামা রেডিয়েশনটা ইউজ করি জীবাণুমুক্ত করার পারপাসে। ওকে, তাহলে এই যে গামা সম্পর্কে এই যে ইনফরমেশনগুলো পেলাম, এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় একটা করে কোশ্চেন আসে, সিঙ্গেল কোশ্চেন আসে। তাই আমি এই পয়েন্টগুলো সবগুলো তোমাদের কাছে শেয়ার করলাম, এইগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, এবার আমরা সরাসরি চলে আসব, সেটা হচ্ছে রিলেশনশিপে। এবার আমরা আলোচনা করব আমাদের সমস্ত রিলেশনশিপগুলোকে নিয়ে, এবং এই রিলেশনশিপে আমি হেডিং করব রিলেশনশিপ
রিলেশনশিপ বিটুইন মাদার এলিমেন্ট অ্যান্ড ডটার এলিমেন্ট। রিলেশনশিপ বিটুইন মাদার এলিমেন্ট অ্যান্ড ডটার এলিমেন্ট। ওকে, আচ্ছা, রিলেশনশিপে আসার আগে স্টুডেন্টদের মনে আরেকটা কোশ্চেন আসে, আমি একটু বলে নিই কোশ্চেনটা, তারপর আমি আসছি এটাতে। সেটা হচ্ছে, স্যার আলফা বিটা গামার মধ্যে কোন রশ্মিটা আমাদের কাছে সবথেকে বেশি ক্ষতিকর, কোন রশ্মিটা আমাদের সবথেকে বেশি ক্ষতি করে থাকে? তো এই পয়েন্টটা একটু বলে নিই, তারপর আমরা আবার রিলেশনশিপে যাচ্ছি। তো দেখো, আমরা একটু আগেই বললাম আলফার স্পিড কম, পেনিট্রেশন পাওয়ারটাও কম, আর গামার স্পিড বেশি, পেনিট্রেশন পাওয়ারটাও বেশি। তাহলে আমি যদি এখানে একটা ছক করে নিই, সাপোজ ধরো আমি বললাম এই হচ্ছে স্কিন, এই হচ্ছে স্কিন, তারপর ধরো আমি এখানে রাখলাম হচ্ছে টিস্যু, তারপর এখানে বোন রেখে তারপর এখানে অর্গানগুলোকে এইভাবে আমি সেট আপ করলাম, একটা স্কিন টিস্যু এইভাবে পরপর রাখলাম। এবার যদি আমরা একটা ছকের মাধ্যমে দেখি, তাহলে দেখা যায় আলফা এই অবধি এসে আটকে যায়, বিটা এই অবধি পৌঁছতে পারে, আর গামা এই অবধি যায়। তাহলে এইবার এই যে ছকটা আমরা দেখতে পাচ্ছি, যে স্কিন টিস্যু অর্গান বা বোন যা যা আছে সব কিছু রেখে আমি আলফা বিটা গামা পাঠাচ্ছি। দেখা যাচ্ছে আলফার স্পিড এবং পেনিট্রেশন পাওয়ার কম হওয়ার দরুন আলফা স্কিনের ওপরে এসে থাকছে, ভিতরে ঢুকছে না। কিন্তু গামার স্পিড এবং পেনিট্রেশন পাওয়ার বেশি হওয়ার জন্য ও কিন্তু পুরোপুরি দেহের ভিতরে প্রবেশ করে যাচ্ছে। তাহলে আমাকে যদি এখন পরীক্ষায় কোশ্চেন করা হয়, which ray is more harmful for the internal body, কোন রশ্মি আমাদের শরীরের ভিতরের জন্য বেশি ক্ষতি করে, তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কোন রশ্মি আমাদের শরীরের ভিতরে প্রবেশ করছে, দ্যাট ইজ গামা। তাহলে গামা ইজ মোর হার্মফুল ফর দ্য ইন্টারনাল বডি। আর কোনটা প্রবেশ করতে পারছে না, দেখো আলফা প্রবেশ করতে পারছে না, আলফাটা স্কিন অবধি থাকছে। সো দিস রে উইল বি মোর হার্মফুল ফর দ্য এক্সটার্নাল বডি, এক্সটার্নাল বডির জন্য আলফাটা হচ্ছে বেশি হার্মফুল। এইবার আমি যে কথা দুটো শেয়ার করলাম, এর মধ্যে দেখো দুটো টার্ম আমি দিয়েছি, টার্মের ওপর জোর দেবে, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। যখন ইন্টারনাল বলা হলো আমরা অ্যান্সার করলাম গামা, কারণ গামাটা আমার ইন্টারনালি প্রবেশ করছে। আমি যখন এক্সটার্নাল বললাম তখন দেখলাম কে প্রবেশ করতে পারছে না, কোনটা শরীরের ত্বকের ওপরে আলটিমেটলি ক্ষতি সৃষ্টি করছে, আমি অ্যান্সার করলাম আলফা। কিন্তু যদি পরীক্ষক মনে করেন কোশ্চেনটাকে এইভাবে অ্যারেঞ্জ করবেন, যে ধরো বলা হলো আলফা বিটা গামা তিনটেকেই বাই ফোর্স আমরা জোর করে দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি, ওদের করতে হবে না, আমিই করিয়ে দিয়েছি, এইবার বলো কোন রশ্মিটা সব থেকে বেশি ক্ষতিকর হবে? তখন কিন্তু পুরোপুরিভাবে অ্যান্সারের সেট আপটা ঘুরে যায়। কিরকম? দেখো আলফা বিটা গামা তিনটেকেই আমি ইচ্ছাপূর্বক কি করেছি, দেহের মধ্যে প্রবেশ করিয়েছি। তাহলে গামার স্পিড এবং পেনিট্রেশন পাওয়ার বেশি হওয়ার জন্য ও কিন্তু ফার্দার বেরিয়ে যাবে। বিটা এর স্পিড বা পেনিট্রেশন পাওয়ার গামার থেকে কম, বাট আলফার থেকে তো বেশি, এও কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু যে বেরোতে পারবে না সে হচ্ছে আলটিমেটলি কে? আলফা। আলফা তখন দেহের মধ্যে এই কোষ ওই কোষ এই কোষ ওই কোষ করে রিফ্লেক্ট হতে থাকবে এবং প্রত্যেকটা কোষকে ড্যামেজ করতে শুরু করবে। সেই জন্য আলফা উইল বি দ্য মোর হার্মফুল দেন। যদি আমরা তাদেরকে জোরপূর্বক দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আলফাটা হবে সব থেকে বেশি ক্ষতিকর দেহের ভিতরে। তাই প্রত্যেকটা টার্মের ওপর জোর দেবে। যদি শুধু জিজ্ঞেস করে এক্সটার্নালি কোনটা, আমরা অ্যান্সার করছি আলফা। যদি জিজ্ঞেস করে ইন্টারনালি কোনটা, আমরা অ্যান্সার করছি গামা। আর যদি বলে আমরা বাইফোর্স ইন্টেনশনালি আলফা বিটা গামা পুশ করে দিয়েছি, তখন কোনটা? তখন হবে হচ্ছে আলফা, যেহেতু আলফার পেনিট্রেশন পাওয়ার এবং স্পিড কম, তাই ও দ্বিতীয়বার ফার্দার পেনিট্রেট করে বাইরে বেরিয়ে আসতে পারে না। ওকে, এইবার আমরা সরাসরি চলে আসি তাহলে আমাদের রিলেশনশিপ, যেটা আমি নিয়ে আলোচনা করব বললাম। তো রিলেশনশিপ বিটুইন দ্য মাদার এলিমেন্ট অ্যান্ড ডটার এলিমেন্ট, এই ব্যাপারটা কি? এবং বলে রাখি, তোমরা যদি 2019 WBCS মেন্সের পেপারটা সলভ করো, তাহলে দেখবে এই অঞ্চলটার থেকে আমরা গোটা 3 কোশ্চেন পেয়েছি, শুধু এই অঞ্চলটার থেকে। এমনি তো নিউক্লিয়ার কেমিস্ট্রি থেকে প্রায় 10-12টা কোশ্চেন এসছে, তার মধ্যে এই অঞ্চলটার থেকেই এসছে 3টে কোশ্চেন। আমরা দেখে নিই ব্যাপারটা, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। রিলেশনশিপ বিটুইন দ্য মাদার এলিমেন্ট অ্যান্ড ডটার এলিমেন্ট। সাপোজ ধরো আমি নিলাম 92 ইউরেনিয়াম 235, ধরো এটা আমি নিলাম 92 ইউরেনিয়াম 235। তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, বলো তো এই 92 ইউরেনিয়াম 235 এটা স্টেবল নিউক্লিয়াস না আনস্টেবল নিউক্লিয়াস? তোমরা অবশ্যই বলবে যে স্যার আপনি আগের দিন সেশনে আলোচনা করেছিলেন যে যাদের অ্যাটমিক নাম্বারটা 82 থেকে বেশি হয় তারা বেসিক্যালি হয় আনস্টেবল। তাহলে স্যার আমি দেখতে পাচ্ছি এখানে ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বারটা আছে 92, 82 থেকে 10 বেশি, তাহলে অবশ্যই স্যার এটা একটা আনস্টেবল। একদমই ঠিক চিন্তাভাবনা। তাহলে আনস্টেবল হওয়ার জন্য ও কি হতে চাইবে?
স্টেবল, আর সেই স্টেবল হওয়ার জন্য ও দেখেছি নিউক্লিয়াস থেকে কি করে আলফা বিটা গামা এই রশ্মিগুলোকে বাইরে রিলিজ করে। তাহলে আমি মনে করলাম এই 92 ইউরেনিয়াম 235 এখান থেকে কি করছে, একটা আলফা রশ্মি বাইরে ত্যাগ করছে। আর আমরা আজকে একদম প্রথমে এসেই শিখেছি আলফাকে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে, হিলিয়াম 2He4 দ্বারা। দেখো যখন 92 ইউরেনিয়াম 235 এখান থেকে আলফা রিলিজ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাহলে দেখো তো অ্যাটমিক নাম্বার কত কমছে, ছিল 92, 2 চলে যাচ্ছে, 2 কমে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 90। এবার ধরো পরীক্ষার হলে তুমি ভুলে গেছো 90 কি, 90 অ্যাটমিক নাম্বারটা আলটিমেটলি কার, তুমি নাম লেখো XYZ, তোমার সুবিধার জন্য তুমি একটা নিজের নাম ধরে নিতে পারো, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, XYZ যা কিছু দ্বারা রিপ্রেজেন্ট করো। কিন্তু আমি জানি তাই আমি লিখে রাখলাম দ্যাট ইজ কল থোরিয়াম। 90 হচ্ছে থোরিয়ামের অ্যাটমিক নাম্বার। দেখো মাস নাম্বার আছে 235, তাহলে মাস নাম্বার এখান থেকে কত কমছে, 4 কমছে, তাহলে 4 কমলে হচ্ছে কত, 231। তাহলে আমরা 92 ইউরেনিয়াম 235 সেখান থেকে যখন একটা আলফাকে বাইরে বার করলাম, দেখলাম তার অ্যাটমিক নাম্বার কমে গেল 2 ইউনিট আর মাস নাম্বার কমে গেল 4 ইউনিট। তাহলে 2 ইউনিট কমে হলো কত, 90 কার অ্যাটমিক নাম্বার বললাম, থোরিয়ামে, আর মাস নাম্বার 4 ইউনিট কমে হলো কত, 231। ওকে, যে বিক্রিয়ায় অংশগ্রহণ করলো তাকে আমরা বলি মাদার এলিমেন্ট। তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে কে, 92 ইউরেনিয়াম 235, এটাকে আমরা বলছি মাদার এলিমেন্ট বা ইউ ক্যান সে প্যারেন্ট এলিমেন্ট বা মাদার এলিমেন্ট বলা হয়। আর বিক্রিয়ার পর যেটা আমরা পেলাম, বিক্রিয়া করে যেটা উৎপন্ন হলো তাকে আমরা বলি হচ্ছে ডটার এলিমেন্ট। তাহলে মাদার এলিমেন্ট হচ্ছে যে বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, আর বিক্রিয়া করার পর যেটাকে আমরা পাই সেটাকে আমরা বলি ডটার এলিমেন্ট। এইবার তোমার কাছে যদি আমি এখন কোশ্চেন জিজ্ঞেস করি, বলো তো এই যে 92 ইউরেনিয়াম 235 অ্যান্ড 90 থোরিয়াম 231 এদের মধ্যে কি সম্পর্ক, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দেম? কারণ আমি তোমাদের কাছে এই অ্যান্সারটা এক্সপেক্ট করছি, এই কারণেই এই উদাহরণটা দিয়েই আমি তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারের একটা জিনিস বুঝিয়ে এসেছিলাম এবং সেখানে এই রিলেশনশিপটা নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমার কাছে টাস্ক থাকলো আলটিমেটলি এটা আমাকে ক্যালকুলেট করে বলা যে এদের মধ্যে রিলেশনশিপটা কি হবে। একদম স্যার, আমরা এই আনসারটা নিয়ে আসবো, কিন্তু একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।